2020 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, পরীক্ষা দিয়ে তো এখন বাড়িতেই থাকতে হচ্ছে। যারা পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী সায়েন্স নেবে বলে মনস্থির বা চিন্তাভাবনা করছো, এই ভিডিও যা আমি তৈরি করব তাদের উদ্দেশ্যে। আর আমি মূলত ফিজিক্স সাবজেক্ট নিয়ে কথাবার্তা বা আলোচনা করব। তো এই ফিজিক্স তোমাদের সায়েন্স নিতে গেলে যে সমস্ত সাবজেক্ট, সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলো আছে তাদের মধ্যে একটা। তা এবার এই ফিজিক্স পড়তে গেলে আমি গত ভিডিওতে, প্রথম ভিডিওতে যেটা বলেছিলাম, এটা আমার সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে যেটা বলেছিলাম যে ফিজিক্সটাকে সহজ করতে হলে বা ফিজিক্সটাকে ভালোভাবে বুঝতে পারার জন্য অঙ্কটা, যেটা তোমাদের সাবজেক্ট হিসাবে আসবে, অঙ্ক, গণিত, ম্যাথামেটিক্স, সেটা সম্পর্কে কিন্তু ভালো ধারণা নিতে হবে। ওই অঙ্কটা ভালো পারতে হবে, ভালো বুঝতে হবে, তাহলে ফিজিক্সও খুব একটা কঠিন হয় না। আর এও বলেছিলাম যে ফিজিক্স কঠিন বলা হয় স্বভাবতই সবাই ভাবে, কিন্তু কথা হচ্ছে যে কঠিন বলে তো কিছু হয় না। যে বিষয় সম্পর্কে মানুষ বুঝতে পারে সেটা তার কাছে সহজ হয়। তা এবার সবকিছু নির্ভর করছে যে মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, সেটা ফিজিক্স হোক, ম্যাথামেটিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক বা আদার যা আছে আরও আছে, যেমন স্ট্যাটিস্টিক্স আছে, যাই হোক, তা এইগুলো কঠিন কি সহজ সেটা নির্ভর করবে তুমি কতটা বুঝতে পারছো তার উপর। একটা মানে একজনের কাছে যে বিষয়টা কঠিন মনে হয় আর একজনের কাছে সেটাই আবার সহজ মনে হয়। কেউ একটা সাবজেক্ট, এই যে এতগুলো সায়েন্সের সাবজেক্ট আছে তার মধ্যে কোনো কোনো সাবজেক্ট কারোর কাছে ফেভারিট হয়ে যায়। সেটা নির্ভর করে ওই সাবজেক্টটা সম্পর্কে সে কতটা বুঝতে পারছে, আর যেটুকু বুঝতে পারবে, যেটা বেশি বুঝতে পারবে সেটাই তার কাছে ফেভারিট হবে। আর এটা নির্ভর করে সম্পূর্ণ তোমার উপরে। তো চলো আমরা আজকে যে বিষয়টা, আজকে যে অংশটা পড়াবো বলে তোমার হচ্ছে আশা করা হচ্ছে, সেটা এই ফিজিক্সের পড়ার ক্ষেত্রে একটা বিরাট অংশ জুড়ে আছে, মানে বোঝার ক্ষেত্রে। আমি আজকের যে প্রথম দিন তোমাদের এই সিলেবাস নিয়ে যে কথাবার্তাগুলো বলছি, আর একটু ইনফরমেশন দিয়ে দেই যে আমাদের যে সাবজেক্টটা, অর্থাৎ এই যে ফিজিক্স, এই ফিজিক্সের যতগুলো অধ্যায় সংযোজন করা আছে, অর্থাৎ সিলেবাসে দেওয়া হয়েছে, সেই তোমার অধ্যায়গুলো অর্থাৎ চ্যাপ্টারগুলো 10টা ভাগে ভাগ করা হয়েছে। 10টা ভাগে মানে 10টা ইউনিট তৈরি করা হয়েছে। সেই 10টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের মধ্যে কয়েকটা করে তোমার হচ্ছে অধ্যায় নিয়ে তৈরি করা হয়েছে। মানে এক একটা ইউনিটের মধ্যে কয়েকটা করে অধ্যায় আছে, কয়েকটা করে চ্যাপ্টার আছে। তো গতদিন এও বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমার হচ্ছে প্রশ্ন হবে, তাই সেই জন্য কোনো চ্যাপ্টারই অবহেলা করা যায় না। তা ফার্স্ট যে ইউনিট, সেই ফার্স্ট ইউনিটের মধ্যে যে প্রথম যে তোমার হচ্ছে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা আমি আজকে ধরবো না, ওটা একটু পরে আরো কিছুদিন মানে করার পরে ওটা করলে একটু সুবিধা হবে, একটু ভালো হবে। এখন হয়তো ওইটা করতে গেলে এমন কিছু কিছু বিষয় চলে আসবে যেটার কোনো প্রাথমিক ধারণাই হয়তো তোমাদের নেই। সেই জন্য ওটা আমরা আগেই বলতে চাইছি না, তবে ঘাবড়ানোর কিছু নেই। ওটা যখন পরে করানো হয় তখন ওটা একদম পরিপূর্ণতা পেয়ে যায়, ওটা একদম সুন্দরভাবে বোঝা যায়, বা তখন আরো সহজ হয়ে যাবে। এখন বলতে গেলে ওটা ওর যে আনুষঙ্গিক যে বিষয়গুলো লাগে তোমার হচ্ছে সেইটা বোঝাতে গেলে আবার একটু টাফ হয়ে যায়। তো ঠিক আছে,
তাহলে ওটার আপাতত কোনো ইফেক্ট এখানে পড়বে না। যে চ্যাপ্টারগুলো আমরা পড়ছি বা পড়ব তাতে আপাতত ওটার কোনো খুব একটা প্রভাব এর উপর আসছে না। তো আমরা যে প্রথম ইউনিটের মধ্যে এই যে তোমাদের একটা কথা বলি, প্রথম ইউনিটের মধ্যে মেকানিক্স মানে মেকানিক্স বলতে একটা অধ্যায় না, সেই মেকানিক্স বাংলায় বলা হচ্ছে বল বিজ্ঞান বা বলবিজ্ঞান, যে যেমন উচ্চারণ করো। তা এই বলবিজ্ঞান বা মেকানিক্স এইটা হচ্ছে তোমার ধরে নিতে পারো যে পদার্থ বিজ্ঞানের প্রাণ ধরে নিতে পারো। এই বলবিজ্ঞান সম্পর্কে যদি তোমার হচ্ছে ধারণা হয়, এটা যদি তুমি হচ্ছে ভালোভাবে নিতে পারো বা ভালোভাবে যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার সামনের দিকে এই ফিজিক্স বা পদার্থবিদ্যা জটিল বা কঠিনের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে পরে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে এই মেকানিক্স বা বলবিজ্ঞান এটাই হচ্ছে তোমার অনেকের কাছেই একটু টাফ বলে মনে হয়। তাহলে সেটা যদি বোঝা যায়, সেটা যদি তোমার হচ্ছে ধারণা আনা যায়, তাহলে পরে তোমার তো আর সামনে তোমার ভয়ের কোনো কারণ নেই। তাহলে পরে আমরা এই মেকানিক্সের মধ্যে তোমার এমন একটা অধ্যায় আজকে শুরু করতে যাচ্ছি, যে অধ্যায়টা তোমার হচ্ছে তুমি দেখবে বা ভবিষ্যতে হয়তো শুনতে পাবে যে এটা নাকি একটু কঠিন বলে মনে হয়। তাহলে পরে যদি আমরা কঠিন দিয়েই শুরু করি, আর কঠিনটা যদি তোমার কাছে মানে তুমি যদি বুঝতে পারো, সেটা যদি সহজ হয়ে যায়, তাহলে তার পেছনে তাকানোর আর কোনো প্রয়োজন নেই। তাহলে পরে তোমার হচ্ছে সায়েন্সের ভীতিও বা সায়েন্সের উপর যে একটা ভয় অনেকের মধ্যে এখনো কাজ করছে, যে আমি সায়েন্স নেব, পারবো তো, বা আমি হচ্ছে পরে আবার কোনো সমস্যা হবে না তো, এই যে তোমার হচ্ছে ভাবনা, সেই ভাবনাটা তো অন্তত দূর হয়ে যাবে। তাহলে পরে আমরা আজকে যেটা শুরু করব মেকানিক্সের মধ্যে একটা অধ্যায়। আর আরেকটা কথা বলি, এই যে মেকানিক্স বা বলবিদ্যা এইটা পড়তে গিয়ে তারপরে ভবিষ্যতে যে আরো যে চ্যাপ্টারগুলো পরপর আসবে, সে যাই আসুক না কেন, তা সেইগুলো পড়তে গিয়ে বা মেকানিক্স পড়তে গিয়ে সহযোগী, তোমাদের গতদিনকের ভিডিও যারা যারা দেখেছো, আমি দেখো ওখানে কিন্তু জোর দিয়েছিলাম ম্যাথামেটিক্সের উপর। আর একটা তোমার হচ্ছে কথা বলেছিলাম যে ওই ম্যাথামেটিক্সের মধ্যে তোমার হচ্ছে নতুন একটা শাখা তুমি পাবে, যেটা হচ্ছে কলনবিদ্যা বা তোমার হচ্ছে ক্যালকুলাস। এটা একটা ল্যাটিন নাম। তো সেটা যাই হোক, একান্ত তোমাদের আরেকটা কথা বলছি, আমি বলেছিলাম যে ম্যাথামেটিক্সের যিনি করাবেন তার কাছ থেকে করে নিলে একটু সুবিধা হয়, বা তোমার হয়তো ডিপ মানে ভেতরে আরো তোমার হচ্ছে বিস্তারিত উনি বলবেন। তার একান্তই যদি তোমার হচ্ছে না হয়, তাহলে পরে এই পড়ার ফাঁকে ফাঁকে যখন ওই ক্যালকুলাসটা যেখানে প্রয়োগ আছে সেখানে যদি লাগে, পড়তে গিয়ে যেখানে যেখানে লাগবে, আমি একটু চেষ্টা করব তোমাদের প্রাথমিক একটা ধারণা দিতে। তাহলে যদি ধারণা সেটুকু দিলেই যদি কাজে লেগে যায়, তাহলে তো কোনো কথাই নেই। আর আজকের কথা বলতে গিয়ে তোমাকে বলছি যে এই মেকানিক্সের মধ্যে যে অধ্যায়গুলো আছে বা যে চ্যাপ্টারগুলো আছে, তার মধ্যে আমি আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি ভেক্টর। আমি ভেক্টর দিয়ে শুরু করতে চাচ্ছি, এই ভেক্টর যে অধ্যায়, ভেক্টর যে শিখতে হবে, এই ভেক্টরের অধ্যায়টি বা এই চ্যাপ্টারটি এত 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 ভাইটাল বা এত গুরুত্বপূর্ণ যে তোমার ভবিষ্যতের চলার পথের সায়েন্সের প্রতিটা মানে স্টেপে তোমার হচ্ছে এটার কিন্তু প্রয়োজন পড়বে। 11 যেমন কাজে লাগবে, মানে মেকানিক্স পড়তে গেলে তো এটা ছাড়া কোনো কল্পনাই করা যায় না। তারপর আবার হচ্ছে 12 ক্লাসের অনেকগুলো অধ্যায়ের মধ্যে তোমার হচ্ছে একে তোমার হচ্ছে এই ভেক্টরের প্রয়োগ সেখানটায় লাগবে। আমি কিন্তু প্রয়োগের কথা বলছি। আর আমরা এখানে যেটা শিখবো সেটা একদম বিস্তারিত শিখবো, ভেক্টরের সমস্ত খুঁটিনাটি। তো
এই ভেক্টরটা কিন্তু মূলত অঙ্কেরই একটা মানে গণিতেরই একটা অংশ। তথাপি তোমার হচ্ছে 11-এ ভেক্টরের একটা অধ্যায় দেওয়া হয়েছে, 12-এ তার প্রয়োগ আছে। ভবিষ্যতে যখন তুমি হচ্ছে বিভিন্ন বিজ্ঞান শাখায় যে যা যা পড়তে যাবে, তার মধ্যে ফিজিক্স বা কেউ যদি মনে করে এই ফিজিক্স সাবজেক্টটা অনার্স পড়বে, বা তোমার হচ্ছে অন্য যে তোমার সায়েন্সের ধরো ইঞ্জিনিয়ারিং আছে বা ইত্যাদি জায়গায় যে আছে, সেখানে তোমার হচ্ছে ভেক্টর কিন্তু পিছু ছাড়বে না। ওখানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে এই ভেক্টরটা প্রয়োজনীয়। আরো 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 সেখানটায় তোমার হচ্ছে উন্নত মানের ভেক্টর আছে। যেমন 11-12 পাস করার পরে যদি তুমি হচ্ছে ফিজিক্স নিয়ে পড়ো, সেখানে তোমার হচ্ছে এটাও এই ভেক্টর আবার উন্নততর ভেক্টর, এর উপরে আরো বিল্ড আপ হয়েছে, আরো নতুন নতুন তোমার হচ্ছে ভেক্টরের বিষয় আসবে। সেটা কিন্তু একটা করে সাবজেক্টই থাকবে তোমার ফিজিক্স যারা অনার্স করে তারা। আবার অদ্ভুত ব্যাপার যে এই ভেক্টরটা এমন হচ্ছে তোমার হচ্ছে সাধারণ বা কমন বিষয় যে তুমি যখন যেমন ফিজিক্সে পড়ছো, তোমাকে কিন্তু ম্যাথামেটিক্সের জন্যও আবার আলাদা করে তোমার হচ্ছে ভেক্টর করতে হবে। তাহলে পরে এটা আমাদের যেমন ফিজিক্সের সিলেবাস ভুক্ত, তেমনি তোমার হচ্ছে কি বলে অঙ্কেতে বা ম্যাথামেটিক্সেও তোমার হচ্ছে গণিতেও তোমার এই ভেক্টরটা আছে। সেটা উঁচু ক্লাসেও আছে, উঁচু ক্লাসেও তোমার হচ্ছে 12-এ ভেক্টরের উপর একটা চ্যাপ্টার ম্যাথামেটিক্সে আছে, আর আমাদের 11-এ আছে। তা এই যে ভেক্টর, এই ভেক্টরটা আমাদের ফিজিক্সের মধ্যে ঢোকানো হয়েছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ফিজিক্স পড়তে গেলে মানে ফিজিক্সের অনেকগুলো অনেক অনেক অ্যাপ্লিকেশন আসবে, মানে প্রয়োগ আসবে, যেখানে তোমার হচ্ছে ভেক্টরটা দ্বারা সেটাকে সহজভাবে তোমার হচ্ছে সমাধান করা হয় বা করা যায়। তা এই ভেক্টর তাহলে পরে আমাদের যে সিলেবাসভুক্ত যে অধ্যায় আমি শুরু করছি সেটা কি? ভেক্টর। তা এই ভেক্টর করতে গিয়ে তোমার একটু প্রাথমিক বিষয় বলা দরকার। 9-এ বোধহয় একটু ভেক্টরের আইডিয়া দেওয়া ছিল, তো ওটা ভুলে যাও, ওটা তো ভুলে তো গেছোই, আর আরো ভুলে যাও, ওটা মনে রাখার কোনো দরকার নেই। তা এখন যেটা শুনবে সেটা তুমি হচ্ছে মনে রাখো, তাহলে পরে তোমার হচ্ছে অবশ্যই কাজে দেবে। 9-এর যে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছিল সেটা অত্যন্ত অল্প বিষয় ছিল, সেই জন্যে ওটা এখানে বারবার আসবে। তাহলে এখন যেটা আমি বলতে চাচ্ছি বা বলবো সেইটা তো একটু মন দিয়ে শোনো। তো আসলে পদার্থ বিজ্ঞান মানেই হচ্ছে আমরা কিন্তু মেজারমেন্ট করি, আমরা পরিমাপ করি কি কোনো রাশিকে। তাহলে রাশি কি? রাশি হচ্ছে তোমার ভৌত রাশি। আমরা যেটা এখন পড়ছি যে পরিমাপযোগ্য সকল রাশিকে কি বলা হয়? ভৌত রাশি বলা হয়। তো পরিমাপযোগ্য অর্থাৎ পরিমাপ আমরা যা করতে পারি, যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারি সেগুলোই হচ্ছে কি ভৌত রাশি। আবার তোমার পরিমাপ করতে পারি না, তাহলে সেগুলো ভৌত রাশি নয়, সেগুলো রাশি, অথচ পরিমাপ করতে পারি না, রাশি। তার মানে আমরা এখানে যেটা আলোচনা করব যা পরিমাপ করতে পারবো তাই নেই। রাশি হলেও যদি পরিমাপযোগ্য না হয় তাহলে আমরা সেটা এখানে আনবো না। তার উদাহরণ হাসি, কান্না, বেদনা, এইগুলো আর কি, দুঃখ যাই বলো, এইগুলোকে আমরা পরিমাপ করতে পারি না। কার মধ্যে কতটা দুঃখ আছে, কে কতটা তোমার হচ্ছে আনন্দে আছে, কে কতটা হাসতে পারে, কে কতটা কান্না করতে পারে, কেউ কথায় কথায় কাঁদে, কেউ কথায় কথায় হাসে, আবার কেউ আবার মানে বলা হয় যে এত গম্ভীর যেন তার মধ্যে কোনো হাসির ভাবই নেই। এরকম বিচিত্র বিচিত্র ধরনের মানুষ তোমার হচ্ছে এই সমাজে আছে। তা এই যে তোমার হচ্ছে হাসি বলো, কান্না বলো, দুঃখ বলো, বেদনা বলো, যাই বলো, এগুলো রাশি, কিন্তু পরিমাপযোগ্য নয়, এদেরকে ভৌত রাশির মধ্যে আনা হয় না। তারপর আমরা যেটা জানছি বা পড়বো সেটা হচ্ছে ভৌত রাশি, অর্থাৎ পরিমাপযোগ্য। তাহলে ওই ভৌত রাশি নিয়ে হচ্ছে কথা বলতে হবে। এই ভৌত রাশিকে তোমার হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে।
এক একটাকে বলা হচ্ছে স্কেলার রাশি এক ভাগকে, আর এক ভাগকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি বা ভেক্টর, তার মানে ভেক্টর বলার সঙ্গে সঙ্গে তোমাকে বুঝতে হবে এটা একটা রাশি যা পরিমাপযোগ্য এবং ভৌত রাশির মধ্য থেকেই এটা এসছে। তাহলে পরে স্কেলার রাশি, এইটুকু তোমার হচ্ছে দেখো মনে এখন হয়তো পড়তে পারে যে যে সমস্ত ভৌত রাশির প্রকাশ করার জন্যে কেবলমাত্র মান উল্লেখ করলেই হয়, শুধুমাত্র মানটা নিলেই হয়, কিন্তু তার অভিমুখ তোমার হচ্ছে জানার বা দেখানোর প্রয়োজন পড়ে না, তাকে বলা হয় কি স্কেলার রাশি। এক কথায় যে রাশি শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই, তাদেরকেই বলা হয় স্কেলার রাশি। আর যে সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করার সঙ্গে সঙ্গে তার অভিমুখও বলতে হয় বা নির্দেশ করতে হয়, তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে এবার তুমি হচ্ছে উদাহরণের মধ্যে একটু আসো, উদাহরণটা একটু শোনো, তাহলে পরে স্কেলার রাশির শুধু মান আছে। যেমন ধরো তুমি বাজারে গিয়ে কোন একটা দ্রব্য সামগ্রী কিনে এলে, আসলে তো আমরা ওজন বলি, বাস্তব ক্ষেত্রে তো ওজন করে আনা হয় না, ওটা ভর নিয়ে আসা হয়। তা ভর তো প্রচলিত কথা না, ওজনই বলা হয়। তা ঠিক আছে, তুমি ওজনই বলো। এবার দেখো ওজনের কথা যদি আসা যায়, তাহলে ওজন কাকে বলে? দেখো তো একটু মনে করে, পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাকেই বলা হয় ওজন। তাহলে পরে এখানে দেখো যে নিজ কেন্দ্রের দিক কথাটা উল্লেখ হয়ে গেল। তাহলে তুমি কোনো বস্তু সামগ্রী যেখানেই না না কেন, সেখান থেকে দেখে তুমি হাতে যে পৃথিবীর তুমি যে প্রান্তেই যাও না কেন, তুমি সেইটা যদি তুমি হচ্ছে ঝুলিয়ে রাখো, তাহলে দেখো তোমার হাতটা নিচের দিকে টানছে। নিচের দিকে টানছে মানে কি? তোমার হাতটা নিচে নামিয়ে নিতে চাইছে। এই নামানোটা কোন দিকে হচ্ছে? তুমি যেখানেই থাকো পৃথিবীতে, দেখো পৃথিবীতে একটা যদি আমরা গোলক হিসেবে ধরি, তাহলে যেখানেই তুমি দাঁড়িয়ে থাকো না কেন, সেখান থেকেই তোমার হচ্ছে কেন্দ্রের দিকে টানছে। তাহলে কেন্দ্রের দিকে, তাহলে তোমার ওজন কি রাশি? ওজন হচ্ছে তোমার ভেক্টর রাশি। তার মানও আছে, কতটা মান, আর হচ্ছে কোন দিকে টানছে, সেটা কেন্দ্রের দিকে। তাহলে তার দুটোই উল্লেখ করা হচ্ছে। তাহলে ওজন যখন আমি বলবো, তখন কিন্তু এটা শুধু মান কত সেটা উল্লেখ করলে চলবে না, সে কোন দিকে আছে সেটা বলতে হবে। এটা একটা প্রাথমিক একটা তোমার আইডিয়া মনে করো। আচ্ছা, আরো তোমার হচ্ছে আরো উদাহরণ দিলে যে কেন দিক দিক নির্দেশ করার প্রয়োজন হয়, আরো একটা উদাহরণ দিলে তোমার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো সেইটা একটু শোনো। তাহলে আমরা ভেক্টর রাশির কথা নিয়ে আলোচনা করছি, যে তাহলে মান এবং অভিমুখটা কেন প্রয়োজন হয়। দেখো তুমি মনে করো বা কোনো একটা ব্যক্তি, একটু ধ্যান দিয়ে শুনবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যে কোনো একজন ব্যক্তি, ধরো ট্রেন চলাচল আছে, এখনকার কথা ছেড়ে দাও, এখন তো বিশেষ কারণে বন্ধ আছে, তাহলে তো কন্টিনিউ ট্রেন চলতো। কোনো একজন ব্যক্তি চাকদা প্ল্যাটফর্মে এসে উনি নামলেন। এইবার উনি ধরো চৌমাথাতে যাবেন। যারা চৌমাথা চেনো তারা একটু ভাবো, চৌমাথাতে যাবেন। তাহলে পরে এইবার উনি চৌমাথা চেনেন না, উনি চাকদা প্ল্যাটফর্ম পর্যন্ত উনি নামতে পারলেন। চাকদা প্ল্যাটফর্মের উপর তোমার লেখা আছে, চাকদা লেখা আছে, তা সুতরাং ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। বা তোমার হচ্ছে এই স্টেশনের পরে এই স্টেশন, যে তোমার পালপাড়া বা পায়রা, যেদিক থেকেই আসুক ভদ্রলোক, যদি শিয়ালদার থেকে আসেন তাহলে পরে পালপাড়া, পরে চাকদা,
যদি কৃষ্ণনগর দিক বা রানাঘাট থেকে আসেন তাহলে পরে তোমার হচ্ছে কি পায়রাডাঙ্গার পরে হচ্ছে চাকদা, তাহলে সে চাকদাটা উনি ভালোভাবেই নামলেন। এবার উনি চৌমাথা চেনেন না, তাহলে উনি কি করবেন? ওনার প্রথম কাজ হচ্ছে উনি কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি চৌমাথাতে যাব, কিভাবে যাব। তাহলে যে বক্তা, যে উত্তর দেবেন ওই ভদ্রলোককে, যে চৌমাথা যাওয়ার রাস্তা নির্দেশ করবেন, উনি কি বলবেন? উনি বলবেন, ওনার যদি চেনা থাকে, ওনার যদি জানা থাকে, উনি বলবেন যে প্ল্যাটফর্ম আমাদের চাকদা প্ল্যাটফর্মটা কোন দিক বরাবর? উত্তর দক্ষিণ দিক বরাবর চাকদার প্ল্যাটফর্ম। আর চৌমাথাটা কোন দিকে? পূর্ব দিকে। তাহলে পরে উনি যখন হচ্ছে মানে যার কাছে জিজ্ঞাসা করা হলো, সেই ব্যক্তি প্রশ্নকর্তাকে বলবেন যে এখান থেকে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, চৌমাথার দূরত্ব স্টেশন থেকে ধরে নাও যে 1.5 কিলোমিটার, বা হিসাবে সুবিধার্থে ধরলাম 1 কিলোমিটার, যে চাকদা প্ল্যাটফর্ম থেকে চৌমাথা অর্থাৎ হাই রোড 1 কিলোমিটার। তাহলে এই 1 কিলোমিটারটা হচ্ছে মান, 1 কিলোমিটারটা মান। আর পূর্ব দিক এইটা হচ্ছে তোমার অভিমুখ। এবার দেখো 1 কিলোমিটার শব্দটা যদি শুধু থাকতো, মানে 1 কিলোমিটার যদি লেখা থাকতো শুধু, তাহলে পরে চাকদা প্ল্যাটফর্ম থেকে 1 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে যে কোনো একটা যদি তুমি বৃত্ত অঙ্কন করো, তাহলে প্রত্যেকটা ওই পরিধির বিন্দু কিন্তু এক একটা কি 1 কিলোমিটার দূরত্ব। কোথ থেকে? চাকদা প্ল্যাটফর্ম থেকে। তাহলে তুমি সেই 1 কিলোমিটার যদি বলা হয় তাহলে অর্থহীন হয়ে যায়। তাহলে তুমি কোন জায়গাটায় যাচ্ছ সেটা তো তোমার জানা হলো না। তাহলে তুমি ওই বৃত্তের পরিধির উপর তুমি হাঁটতে থাকবে, তুমি চৌমাথা খুঁজে পাবে না। তাহলে এটাকে সহজ করার জন্য তোমাকে বলে দেওয়া হলো যে এখান থেকে 1 কিলোমিটার যাবেন এবং পূর্ব দিকে যাবেন। তাহলে পূর্ব দিক বরাবর তোমার হচ্ছে 1 কিলোমিটার গেলেই কিন্তু সেই চৌমাথা মানে নির্দিষ্ট স্থানটা কিন্তু পেয়ে যাবেন ভদ্রলোক। তাহলে দেখো এখানে তার কি হলো, তুমি অতীতে যেটা পড়েছ মনে করে দেখো। স্মরণ কি রাশি? ভেক্টর রাশি। স্মরণ ভেক্টর রাশি। তাহলে স্মরণ, তাহলে চাকদা প্ল্যাটফর্ম থেকে 1 কিলোমিটার এই যে দূরত্ব পূর্ব দিকে, এটা যে একদম স্ট্রেট 1 কিলোমিটার, বক্র হলে কিন্তু হবে না, স্ট্রেট 1 কিলোমিটার মানে সোজা 1 কিলোমিটার মেপে নেওয়া হলো। ওই 1 কিলোমিটারটা হলো ব্যক্তির স্মরণের মান। আর অভিমুখ কি? অভিমুখ হচ্ছে এখানটায় পূর্ব দিক। তাহলে পরে মানের সঙ্গে সঙ্গে দেখো অভিমুখ যদি প্রকাশ করা না হয়, যদি বলে না দেওয়া হয়, তাহলে পরে তোমার হচ্ছে ওই তোমার মানটা শুধু বলে ওই 1 কিলোমিটার বলে তোমার হচ্ছে কি হয়, পরিপূর্ণতা পাবে না। তাহলে মানের সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে দিকটা অবশ্যই উল্লেখ করতে হবে কিছু কিছু ভৌত রাশির ক্ষেত্রে। আর যাদের ক্ষেত্রে এই দুটো তোমার হচ্ছে মান এবং অভিমুখ অবশ্যই উল্লেখ করতে হয় প্রয়োজনের তাগিদে, এবং তোমার হচ্ছে উল্লেখ না করলে অসম্পূর্ণ হয়ে যায়, ওটার কোনো মূল্য থাকে না। সেই কারণে তোমার হচ্ছে এটার নামকরণ করা হলো কি ভেক্টর রাশি। অর্থাৎ যে রাশির মানের পাশাপাশি অভিমুখও তোমার হচ্ছে বলে দিতে হয় বা নির্দেশ করতে হয়, তাকে বলা হয় তোমার হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির তাৎপর্য বোঝা গেল যে শুধু মান বললেই হবে না, অভিমুখ না বললেই ওটা অসম্পূর্ণ হবে, ওটা কোনো মূল্যায়ন হবে না, ওটা যে কোনো আমাদের কাজেই লাগবে না। তাহলে এইবার স্কেলার রাশির ক্ষেত্রে কেন অভিমুখটা তোমার থাকছে না? এবার দেখো ওই যে ভরের কথা বলা হলো, যে ভর, তাহলে আমি বাজারের থেকে 5 কেজি ভর আসলে তাহলে আমরা কিন্তু ওজন আনি না, ভর আনি।
5 কেজি, কিন্তু প্রচলিত ভাষায় ওজন বলা হয়, কিন্তু এটা ভুল। তাহলে তুমি যদি বাজারে গিয়ে বলো আমার 5 কেজি ভর দিন, চালের ভর দিন, তোমাকে তো দোকানদার তো হাসবেই। বা যদি সে যদি আগে দোকানদার হয় তাহলে তো বুঝতেই পারছো যে তোমাকে বলবে যে মনে করছো তুমি যদি তার সঙ্গে রসিকতা করছো। তাহলে সব জায়গায় সত্য সহজ কথাটাও বলা যায় না। তাই শোনো এবার তো ভর, তাহলে তুমি এই যে ভরের কথা বলা হচ্ছে, তাহলে ভর কোন দিকে তা কিন্তু জানার দরকার পড়ে না। ভর কোন দিকে তা কিন্তু তোমার হচ্ছে জানার দরকার পড়ে না। কার্য স্কেলার রাশি নাম শুনেছ, ক্ষমতা স্কেলার রাশি নাম শুনেছ, শক্তি স্কেলার রাশি এটাও শুনেছ। তাহলে দেখো কার্য কোন দিকে করছে সেটা কিন্তু জানার প্রয়োজন হয় না। তোমার কতটা শক্তি আছে, সেই শক্তি কোন দিকে এটা কিন্তু তাৎপর্যহীন। ক্ষমতা তোমার কতটুকু, কোন দিকে ক্ষমতা, এটা কিন্তু দিকটা কিন্তু এখানে দরকার হচ্ছে। তাহলে পরে তোমার হচ্ছে এই যে কথাগুলো বললাম, এগুলো ভেক্টর রাশির একেবারেই তোমার হচ্ছে প্রাথমিক ধারণা। তা তোমাদের একটা কথা বলি, তাহলে এটাও তো অঙ্ক, ভেক্টরটাও তোমার হচ্ছে মূলত কিন্তু একদম পুরোটাই অঙ্ক। আর এই চ্যাপ্টারটা করতে গিয়ে আরো যে তোমার হচ্ছে অঙ্কের যে মূল ম্যাথামেটিক্সের যা তোমার হচ্ছে প্রয়োজন, আমি ধীরে ধীরে সেগুলো তোমার হচ্ছে পাশাপাশি বলতে থাকবো। যদি তোমাদের মনে না থাকে, ধরে নিচ্ছি মনেই নেই, আসলে কি যে কে কি বুঝতে পারছো কি পারছো না সেটা কিন্তু আমার জানা সম্ভব নয়, কারণ সামনাসামনি বসিয়ে তো আমি তোমার হচ্ছে করাচ্ছি না। তা তোমাদের দায়িত্ব হবে যে আমার তো ফোন নাম্বার বা এই যে নাম্বারটা, যে নাম্বার থেকে আমি তোমাদের লিঙ্ক করে দেব, তা তোমরা একটু বুঝতে পারছো কি পারছো না, ভিডিওটা কেমন হচ্ছে, সাউন্ডের কোনো সমস্যা আছে কিনা, সেইগুলো আমাকে একটু মেসেজ করো, তাহলে পরে আমার সুবিধা হবে। তাহলে এবার চলো, এই যে তোমার হচ্ছে যে ভেক্টরের কথা বলা হলো, এইবার একটা জিনিস দেখো, তাহলে এই জগতে যত ভৌত রাশি আছে, যত পরিমাপযোগ্য রাশি আছে, তার একটা অংশ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির সংখ্যা নিহায়ত কম হবে না। তো এইবার কোন ভেক্টর রাশি নিয়ে আমরা কথা বলছি সেটা তো আমরা জানি না। তাহলে পরে আমরা যে কোনো একটা ভেক্টরের কথা মনে করছি, যে কোনো একটা, সেই ভেক্টর যে কোনোটা কি হতে পারে? বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, গতিবেগ ভেক্টর রাশি, এরকম তোমার হচ্ছে আরো অনেক সরণ তোমার হচ্ছে ভেক্টর রাশি। এই যে তোমার ভরবেগ শব্দটা শুনেছো, এটা তোমার হচ্ছে ভেক্টর রাশি। এইরকম তোমার অনেক ভেক্টর রাশি তোমার চোখের সামনে ধীরে ধীরে আসবে। তা কোনটা নিয়ে আমরা কথা বলছি সেটা তো এখানে আমরা যেহেতু শুধু ভেক্টর নিয়ে কথা বলছি, সেই ভেক্টর যাই হোক না কেন, সেটা জানি না আমরা কি, তাহলে সব কিছুই কিন্তু আমরা দেখো তুমি মাধ্যমিকের কথা ছেড়ে দাও, ছোট থেকে যত বড়র দিকে এসছো, ছোট 5 থেকে 6, 6 থেকে 7, এইরকম করে যখন ক্লাস চেঞ্জ হচ্ছে, দেখো আমরা আস্তে আস্তে যে গণিতের যে সমাধানগুলো করি, সে কতকগুলো তোমার হচ্ছে ওই 8 অক্ষর ধরে নিচ্ছি, এক্স বা ওয়াই এইগুলো ধরে নেই, তাই না? তা কেন ধরে নেই? সে অজানা বিষয়, অজানা একটা রাশি। কি রাশি আমরা জানি না। এই যে বীজ গণিতের মধ্যে যে এত যে তোমার হচ্ছে এক্স ধরা হচ্ছে, এ ধরা হচ্ছে, বি ধরা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ধরা হচ্ছে, তার মানে কি যে ওটা কোনো একটা রাশির কথা বলা হচ্ছে, সেটা কি আমরা জানি না, কিন্তু তাই নিয়েই কথাবার্তা। তেমনি এখানে অসংখ্য ভেক্টর রাশি থাকতে পারে।
তার মধ্যে কোন ভেক্টর নিয়ে এটা তো নির্দিষ্ট নয়। যখন কোনো প্রয়োগের ক্ষেত্রে যাবে, যখন আমরা বলের কথা বলবো, তখন বল ভেক্টর রাশি অবশ্যই, তাহলে বল একটা নির্দিষ্ট হয়ে গেল। যখন সরণ বলবো, তখন সরণ হচ্ছে নির্দিষ্ট হয়ে গেল। কিন্তু এই যে অধ্যায়টা, এই অধ্যায়ে তো তোমার শুধু ভেক্টর নিয়ে কথাবার্তা, এখানে তোমার হচ্ছে বল বল সম্পর্কে বলা হচ্ছে না, এখানে সরণ সম্পর্কে বলা হচ্ছে না, এখানে তোমার হচ্ছে শুধুমাত্র বেগ সম্পর্কে বলা হচ্ছে না। মানে ভেক্টর যারা যারা আছে তাদের চরিত্র কি, তারা কিভাবে কাজ করে, তাই নিয়েই তোমার হচ্ছে কথাবার্তা। সে যে ভেক্টরই হোক না কেন, সে বলও হতে পারে, বেগও হতে পারে, সরণ হতে পারে, ভরবেগ হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যাই হোক সবই হতে পারে। তাহলে পরে আমরা এই যে ভেক্টরের যে কথাটা বললাম, ভালো করে একটু দেখো। তাহলে খাতায় যখন আমি লিখব, আমার তো আর এক্সামিনার বা আমার প্রশ্ন লেখা, আমার তো পরীক্ষার খাতায় লিখতে হবে। আমার সামনে বসিয়ে তো মানে তোমাকে তো আর যে এক্সামিনার যেনারা খাতা দেখবেন, তা সেইখানটায় তো তোমাকে ডেকে নিয়ে বসিয়ে তো খাতা দেখা হবে না, তোমাকে লিখতে হবে। তাহলে পরে তুমি যে রাশিগুলো প্রকাশ করবে, সেই প্রকাশটা কিভাবে করবে, প্রকাশটা তো তোমার খাতায় করতে হবে। তাহলে পরে এইবার একটু দেখো যে ভেক্টরকে ক্যাপিটাল লেটার এ দ্বারা প্রকাশ করা যায়, স্মল লেটার এ দ্বারা প্রকাশ করা যায়, বি দ্বারা প্রকাশ করা যায়, বড় হরফের ছোট হরফের বি দ্বারা প্রকাশ করা যায়। তারপরে তোমার হচ্ছে ধরো পি দ্বারা প্রকাশ করা যাবে, কিউ দ্বারা প্রকাশ করা যাবে, আর দ্বারা প্রকাশ করা যাবে। তুমি কি ধরবে এটা তোমার ব্যাপার, কিন্তু বলে দিতে হবে। যেমন ধরি এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এই যে কথাটা বলা হলো, এই এ একটা ভেক্টর তুমি বলে দিলে। কিন্তু যেহেতু এরকম তো তুমি ধরি এক সংখ্যক অমুক বা ইত্যাদি, তোমরা যে অঙ্ক করেছো যে এক্স ওয়াই এর 5 গুণ, এক্স ওয়াই এর 5 গুণ, তাহলে এক্স সমান হচ্ছে 5y, তোমরা তো এইটা ধরেছো। কিন্তু এ একটা ভেক্টর, এই ভেক্টর কিন্তু এখানে কিন্তু এখনো অসম্পূর্ণ। এই যে এ দ্বারা যে লেখালো, এটা কিন্তু প্রকাশ পায়নি এখনো। তাহলে তোমার কি করতে হবে, এই মাথায় একটা তীর চিহ্নিত করতে হবে। তাহলে তুমি যে কোনো ভেক্টর তুমি ধরো না কেন, সে যাই হোক, সেটা মনে করো কি, ধরি এ একটা ভেক্টর, তাহলে তার মাথায় কি দিতে হবে, একটা তীর চিহ্ন দিতে হবে। এটা কিন্তু তোমার হচ্ছে দেওয়া যাবে না। অর্থাৎ এই তীর চিহ্ন কখনোই ডান দিক থেকে বাঁ দিকে হবে না, সর্বদাই বাঁ দিক থেকে ডান দিকে যেতে হবে, মাথায়, একদম মাথায় দিতে হবে। তো এখন অবশ্য বইতে দেখা যায় না, তোমাদের একটা ইনফরমেশন দিই। আগেকার দিনে তোমার ভেক্টর বোঝানোর জন্য বইয়ের যে ছাপা দেওয়া হতো, মানে প্রিন্ট করা হতো, সেই প্রিন্টে যে অক্ষরটা তোমার হচ্ছে ভেক্টর হিসেবে কনসিডার করা হতো, সেই অক্ষরটা একটু মোটা করে দেওয়া হতো। কিন্তু তুমি তো মোটা করে লিখতে পারছো না, তুমি তো আর মোটা হরফে তুমি হচ্ছে লিখতে পারছো না, যে এখানে বারবার একটু তোমার ওভার রাইটিং করে এটাকে মোটা করে দিলে, এটা সম্ভব হয় না। তা সেই জন্য সেই ভেক্টরকে তোমার হচ্ছে প্রকাশ করা হয় কি, ওই যে কোনো একটা অক্ষর তোমার হচ্ছে পছন্দ করতে হবে, অক্ষর চুজ করে তার মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে। এইটা হচ্ছে তাহলে এই একটা ভেক্টর প্রকাশ হলো, এটা শুধুমাত্র প্রকাশ। তো এই যে তোমার হচ্ছে ভেক্টরটার কথা বলছি, এই ভেক্টরের মধ্যে জ্যামিতি আসবে, বীজগণিত আসবে, ত্রিকোণমিতি আসবে। প্রাথমিক পর্যায়ের যে বিষয়গুলো আমরা করব, তার মানে বীজগণিত আসবে, আবার বলছি জ্যামিতি আসবে,
ত্রিকোণমিতি আসবে যখন আমরা এইগুলোকে নির্ণয় করব, যা যা আমাদের নির্ণয়ের কথা বলা হবে সেখানে এই অঙ্কের এই তিনটে শাখাই প্রয়োগ হবে। কিসের? ভেক্টর যে প্রাথমিক দিকগুলো আমরা দেখব। তাহলে পরে তুমি এইটা, তাহলে এই যে তোমার এ একটা অক্ষর, একটা আর্টিকেল, সেখানে তোমার তার মাথায় তোমার হচ্ছে কি দেওয়া হলো, তার মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হলো। তার তীর চিহ্ন সর্বদাই বাঁ দিক থেকে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। সেটা ডান দিক থেকে বাঁ দিকে যেন ভুল করেও না দাও। তাহলে এইটা প্রকাশ হলো। আচ্ছা, এইবার এ একটা ভেক্টর হলো, এটা তো আমরা হচ্ছে বীজগণিত আকারে এটা প্রকাশ করলাম। এটা ভেক্টর আকারে তোমার হচ্ছে একটা এ অক্ষর দিয়ে তোমার এটাকে কি করা হলো? প্রকাশ করা হলো। এখন তোমার এই ভেক্টরকে যখন চিত্ররূপ দেওয়া যাবে, দিতে হয়, তাহলে একটা রেখা তোমার হচ্ছে অঙ্কনের মাধ্যমে ভেক্টর প্রকাশ করতে হবে। যে একটা ভেক্টর, তাকে প্রকাশ করা হচ্ছে কোথায়? একটা সরল রেখা দ্বারা, কোনোভাবে বক্ররেখা নয়। তাহলে পরে এই যে ভেক্টরটি ভালো করে মনে রাখো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এইটুকু পরিমাপ করে দেখলে একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য কিন্তু তুমি মনে করো এই দৈর্ঘ্যটুকু ধরে নিয়েছো, ধরো এই দৈর্ঘ্যটুকু মেপে দেখা গেল এখানে মনে করো 10 সেন্টিমিটার আছে। এখানে ধরে নাও যে তোমার হচ্ছে 10 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা পরিমাপ করে পাওয়া গেল। তাহলে এই যে 10 সেন্টিমিটার পাওয়া গেল, এই 10 সেন্টিমিটার দ্বারা, যেন গুলিয়ে ফেললে চলবে না, যে এই 10 সেন্টিমিটার দ্বারা যে ভেক্টরটার কথা বলা হচ্ছে সেই ভেক্টরের চরম মানে এর ঊর্ধ্বে নয়। এই রেখাটা তুমি, এই রেখাটা যতটুকু তুমি এঁকেছো তার থেকে বেশি নয়, সেইটুকুই তোমার হচ্ছে চলতে থাকবে। কত? এইটুকু। কত? 10 সেন্টিমিটার। তার মানে তোমার হচ্ছে ধরো বল একটা ভেক্টর রাশি, ভালো করে শুনবে কিন্তু, বল একটা ভেক্টর রাশি। তাহলে বলের একক কি? ডাইন বা নিউটন। সিজিএস এ ডাইন আর হচ্ছে এসআই তে নিউটন। তাহলে কোনো বস্তুর উপরে, কোনো কিছুর উপরে মনে করো 15 ডাইন বল কাজ করছে। কোনো কিছুর উপরে 15 ডাইন বা 15 নিউটন, ধরো 15 নিউটন বল ক্রিয়া করছে। তাহলে 15 নিউটন বল ক্রিয়া করছে। তাহলে বল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে পরে সেই বলটাকে আমরা দেখাতে পারছি না, যে কিভাবে বল প্রয়োগ হচ্ছে সেটা আমরা দেখাবো কি করে? সেইটা হচ্ছে কি, যেহেতু ভেক্টর রাশি একটা রেখা দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এই রেখার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য যদি এই রেখাটার হয়, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য তোমার ইকুইভ্যালেন্ট কার সমান? 15 নিউটন বলের সমান। তাহলে দৈর্ঘ্য দ্বারা কিন্তু বল প্রমাণ হয় না, কিন্তু ভেক্টর দ্বারা যখন ওই বলকে আমরা প্রকাশ করছি সেই সময় দৈর্ঘ্য দ্বারা তাকে বোঝানো হয়েছে যে এইটুকু দৈর্ঘ্য, এইটা 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দ্বারা 15 নিউটন বল তোমার হচ্ছে প্রকাশ করছে। তাহলে এই রেখাটা যদি আমরা বাড়িয়ে 20 সেন্টিমিটার করি, তাহলে পরে ওটা যদি বল ভেক্টর হয় তাহলে পরে কত হবে? 30 নিউটন হবে। বা যদি এটাকে অর্ধেক করি, ধরো 5 সেন্টিমিটার করলাম, তাহলে 5 সেন্টিমিটার সমান কত হবে? 7.5 নিউটন। কারণ 15 যদি আমরা ধরি 10 সেন্টিমিটার সমান, তাহলে এখানে সেন্টিমিটার দৈর্ঘ্য বলা হলো, কিন্তু দৈর্ঘ্য দ্বারা ওই বলটাকে প্রকাশ করা হচ্ছে। তাহলে সে বল হোক, বেগ হোক, এরকম তোমার ভরবেগ হোক, যত ভেক্টর রাশি আছে তাদেরকে তোমার হচ্ছে কি
এই রেখা দ্বারা প্রকাশ করতে হবে। আচ্ছা, এইবার এখানে কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। তো তাহলে এইবার দেখো, এই যে তোমার এই যে রেখাটা টানা হয়েছে, রেখাতে কিন্তু তোমার তীর এদিকেও হতে পারে, তীর চিহ্ন এদিকেও দেওয়া যেতে পারে, বা তুমি হচ্ছে এখানেও দিতে পারো, আবার মাথাতেও দিতে পারো। এবার দেখো, তাহলে এই রেখাটা টানা হলো। এখন এই তীর চিহ্ন দেওয়া হলো, অক্ষর যেটা সেটার মাথায় সর্বদাই তীর চিহ্ন বাঁ থেকে ডান দিকে মাথার উপর হবে। কিন্তু রেখাকে যখন আমরা দেখাবো সেটা পরিস্থিতি অনুযায়ী হয় তোমার হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাঁ দিকে, সেক্ষেত্রে কোনো বার নেই। বার নেই বলতে কি, যে তোমার হচ্ছে সেখানে কোনো বাধা নেই। তুমি যদি মনে করো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাও, তাহলে যেদিকে তীর চিহ্ন হবে, তাহলে পূর্ব দিক থেকে তুমি যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাও, তাহলে যেদিকে তীর চিহ্ন হবে, তীর চিহ্নিত করতে হবে। পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে আসো, তাহলে তার বিপরীত দিকে তীর চিহ্নিত করতে হবে। মানে সেক্ষেত্রে রেখা দিয়ে যখন প্রকাশ করছো, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কিন্তু পরিস্থিতি অনুসারে তোমার হচ্ছে তীরটা কোন দিকে দিতে হয় সেটা নির্ভর করে। কিন্তু যখন অক্ষর দিয়ে তুমি হচ্ছে প্রকাশ করবে, সেক্ষেত্রে বাঁ থেকে ডান দিকেই মাথার উপর দিতে হবে, সেখানে উল্টো দিকে কিন্তু দেওয়া যাবে না। তাহলে পরে এইবার দেখো, এই যে বিন্দু, এই বিন্দু যদি ও হয়, এইটা যদি তোমার হচ্ছে পি হয়, মানে ওটা কি, ওটা মানে এখান থেকে কিন্তু তোমার হচ্ছে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। এইটা কত দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দ্বারা সেই ভেক্টরটিকে প্রকাশ করা হলো, তার মানটাকে প্রকাশ করা হলো। এখন যেখান থেকে শুরু হলো এটার নাম হচ্ছে প্রাথমিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, বা বাংলা একটা বলে আদি বিন্দু। তাহলে এইটার নাম হচ্ছে আদি বিন্দু, এটার নাম আদি বিন্দু, ইংরেজিতে বলছে কি ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, এইখানটা কিন্তু শেষ হলো, এটাকে বলা হবে অন্তিম বিন্দু। এটাকে বলা হবে কি অন্তিম বিন্দু। তাহলে কি কি পেলে এগুলো মনে রাখবে। আদি বিন্দু মানে ইনিশিয়াল পয়েন্ট, এটা অন্তিম বিন্দু মানে টার্মিনাল পয়েন্ট। এইবার এটা কি ভেক্টর, এটা তোমার হচ্ছে এ ভেক্টর। তাহলে এ ভেক্টরকে এই রেখা দ্বারা প্রকাশ করা হলো। প্রথমে অক্ষর দ্বারা এ ভেক্টরকে চিহ্নিত করা হলো, তারপর তাকে তোমার হচ্ছে খাতায় কি একটা রেখা দ্বারা প্রকাশ করা হলো। সেই রেখার দুটো বিন্দু, একটা বিন্দুর নাম হচ্ছে আদি বিন্দু, যেখান থেকে যাত্রা শুরু করলো। এই আদি বিন্দু কেন বলা হলো, বা তোমার হচ্ছে এটা মূল বিন্দু বলা হয়, বা তোমার প্রাথমিক বিন্দু বলা হয়, এটা কেন বলা হলো, এটারও তোমার হচ্ছে পেছনে তাৎপর্য আছে। এটা আমরাও বলবো যে কেন তোমার হচ্ছে আদি বিন্দু এটাই হলো, যেখান থেকে স্টার্ট করা হলো। সেটা তোমার হচ্ছে ওই যে ও দিলাম, ও না দিয়ে অন্য কিছু দিতে পারতাম, কিন্তু ওটা দেওয়া হলো কেন, পরবর্তীতে বুঝতে পারবে যে ওটাই বা কেন আমরা পছন্দ করলাম। ও ছাড়া যে কোনো তুমি এই অক্ষরগুলো নিজের ইচ্ছা মতো তুমি হচ্ছে ব্যবহার করতে পারো, কিন্তু ও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অরিজিন, অর্থাৎ তোমার হচ্ছে যে গ্রাফ যেটা করেছো, গ্রাফের যে মূল বিন্দু সেটাই, ওইটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। তোমার এখন সেটা দরকার নেই, তুমি মনে রাখো না। আমি এটা হচ্ছে পরে কিন্তু ওই বিষয়ে বিস্তারিত বলবো। শুধু তুমি কিভাবে ভেক্টর মানে ভেক্টরের যাত্রা শুরু হলো সেখান থেকে একদম প্রাথমিক পর্যায় থেকে আমি বলছি। কিন্তু এর আনুষঙ্গিক যে বিষয়গুলো গণিতের আসবে ধীরে ধীরে, যখন যেটা আসবে আমি ঠিক তখন সেটা
তার সঙ্গে তোমার হচ্ছে বলার চেষ্টা করব। তাহলে পরে প্রথমে আমরা ভেক্টর একটা অক্ষর দিলাম, সেই অক্ষরের মাথায় অ্যারো নিলাম, তাতে এটা হচ্ছে বোঝা গেল এটা একটা ভেক্টর। এইবার সেইটাকে একটা রেখা দ্বারা তোমার হচ্ছে খাতায় এঁকে দিলাম। সেই ভেক্টরের পরম মান কত, এই রেখার দৈর্ঘ্য পরিমাপ বললে যতটুকু হবে ততটুকু, এটা হচ্ছে পরম মান। যেখান থেকে শুরু করেছে তার নাম কি, তার নাম হচ্ছে মূলবিন্দু, তোমার প্রাথমিক বিন্দু বা আদি বিন্দু। আর ইংরেজি শব্দ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, যেখানে গিয়ে শেষ হলো অন্তিম বিন্দু, অন্তিম বিন্দু বা শেষ বিন্দু। আর ইংরেজিতে কি বলা হচ্ছে, টার্মিনাল পয়েন্ট। এখন এইবার এই যে তোমার হচ্ছে ভেক্টর, সেটা কি এ ভেক্টর, তাকে এভাবে প্রকাশ করা হলো। এখন তোমার এই যে এ ভেক্টর যেটা এখানে লেখা হলো, তাহলে আমি এবার কিভাবে বলবো এ ক্রিয়াশীল কোন দিক থেকে কোন দিকে? তুমি ভাষায় বলবে এ ভেক্টরটি ওপি বরাবর ক্রিয়া করছে, এ ভেক্টরটি ওপি বরাবর ক্রিয়া করছে। তাহলে ওপি বরাবর ক্রিয়া করছে, এই যে আমরা যে বললাম পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, তা উত্তর পশ্চিম মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবসময় কি ওই রকম স্ট্রেট যায় নাকি? তা তো হয় না, যে কোনো দিকই যেতে পারে। ওটা একটা মানে দিক নির্দেশের তোমার হচ্ছে একটা পদ্ধতি মাত্র, যে একদম সরাসরি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পরস্পর তারা কি লম্বভাবে অবস্থান করছে। তাহলে তোমার হচ্ছে সরাসরি মূলবিন্দু থেকে তোমার হচ্ছে পূর্ব দিকেই গেল, মূলবিন্দু থেকে উত্তর দিকেই গেল, এমন তো কোনো কথা নেই, যে কোনো দিকে যেতে পারে। সেই জন্য বলছি তো, ওইসব বিষয় যখন আসবে তখন বিস্তারিত আমরা বলার চেষ্টা করব, সেই সময় বলবো। এখন তুমি যেটা দেখছো, যে আমরা বলবো এই একটা ভেক্টর যা ওপি বরাবর ক্রিয়াশীল বা ও থেকে পি এর দিকে ক্রিয়াশীল। তাহলে সেটা কি? তাহলে এ একটা ভেক্টর, সেটা কোন দিক বরাবর ক্রিয়াশীল দেখো, বা উল্টোভাবে লিখতে পারো। তাহলে ওপি, এই যে পুরো কিন্তু ভেক্টর চিহ্ন দ্বারা লিখতে হবে। ওপিটা কিন্তু দেখো এ ভেক্টর, আর ওপিটা কিন্তু জ্যামিতি। এ ভেক্টর ওপি দৈর্ঘ্যটা কি, এটা জ্যামিতি। তো শুধু তো আর তোমার হচ্ছে এটা তো আর ও ইন্টু পি নয়, এটা কি ও ইন্টু পি তা নয়, শুধু কি এই রেখাটাকে আমরা ওপি দ্বারা প্রকাশ করছি। তাহলে এ ভেক্টরকে কার দ্বারা প্রকাশ করা হলো? ওপি রেখা দ্বারা। এইবার দেখো যে এই যে এ লেখো বা ওপি লেখো, দুটো সমান তো, যে কোনো আমরা একটা লিখতেই পারি। এইটাকে, এই দৈর্ঘ্যটাকে কি বলা হলো? পরম মান বলা হলো। তাহলে একটা ভেক্টর রাশিকে তার যখন পরম মানে প্রকাশ করা হবে, পরম বা চরম, এই যে পরম কথাটা যেটা বলা হলো বা চরম কথাটা যেটা বলা হলো, এটা মাথায় রেখো যে তার থেকে বেশিও নয় কমও নয়, এটাকে বলা হয় পরম। আচ্ছা, তাহলে পরম মানটা তুমি খাতায় প্রকাশ করবে কি করে? সেটা হচ্ছে এই যে তোমার এ ভেক্টরের, এটা কি এ ভেক্টরের পরম মান লেখা হয়। এটা তোমার অ আ শিক্ষা হচ্ছে, একদম ভেক্টরের প্রাথমিক অবস্থা থেকে আমি শুরু করেছি। এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু তোমার এইটা হচ্ছে তোমার শিখতেই হবে, না হলে পরে ওইটা জটিল হয়ে যাবে। ধীরে ধীরে শিখতে থাকো, দেখবে যে মনে হয় সবই বোঝা যাবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়।
তাহলে এর পরম পরম মান লেখা হয় এ মাথায় একটা ভেক্টর, দুটো প্যারালেল রেখা টেনে ওটাকে আবদ্ধ করে দিতে হবে, এটাকেই পরম মান বলা হয়। তো এইটা পরম মান কিন্তু আবার তোমার হচ্ছে ওইটা না দিয়ে একদম শুধু এ অক্ষর দিলেও বোঝা যাবে এটা পরম মান। যেমন উদাহরণ, মনে করো তুমি তো ছোটবেলায় দেখেছো, মানে 9 10 দেখেছো, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা, ফোর্স। তো তোমার বল কি রাশি? একটা ভেক্টর রাশি। ওদিকে 20 নিউটন বল ক্রিয়া করছে, তাহলে সেক্ষেত্রে তাহলে পূর্ব দিকে 20 নিউটন বল, তাহলে এই যে তোমার হচ্ছে এফ, এটা পরম মান হলো কত নিউটন? এইটা হচ্ছে 20 নিউটন। তাহলে দেখো আমি কিন্তু এটা মান লিখেছি, তাহলে এফ এর দুটো প্যারালাল দাগ দিয়ে তোমার হচ্ছে কি করতে হবে? 2 লিখতে হবে, তাহলেই হয়ে যাবে তোমার হচ্ছে এটা মান প্রকাশ। তা তুমি আগে তো আর হচ্ছে এই ভেক্টর রাশির তখন ওরকম দেওয়া হয়নি, তাই সরাসরি এফ সমান 20 নিউটন এটা লেখা যেত, সেই জন্য এ সমান এটা এ লেখা যায়। বুঝতে পারলে তো? তো দেখো এটি একটু মানে এখন ভিডিওটা একটু লেন্দি যাই হলো, একদম প্রাথমিক পর্যায়ে আমি কিছুটা তোমাদের হচ্ছে সামান্য কিছু কিন্তু শেখালো, একদমই সামান্য। এইটুকু আজকে যেটুকু করালাম এইটাই তুমি হচ্ছে একটু মনে রাখো। তাহলে দেখো রেসিডিউ যেটুকু পড়ালাম তার মধ্যে রেসিডিউ কত সামান্যই, সেটা কি? একটা ভেক্টরকে প্রকাশ করা হয় যে কোনো একটা অক্ষর দিয়ে, তার মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে। তাকে যদি দুটো প্যারালেল বার দিয়ে আটকে দেওয়া যায় তাহলে সেটা কি হবে? তার পরম মান বোঝানো হচ্ছে, যেটাকে এইটা দেখানো হলো যে সংখ্যাটা হচ্ছে পরম মান। আচ্ছা, সেটা যদি একটা রেখা হিসাবে কল্পনা করা হয় তাহলে পরে সেই রেখার হচ্ছে দৈর্ঘ্য দিয়ে সেই পরম মান বোঝানো হয়। সেই দৈর্ঘ্য ধরো এটা ধরো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 20 নিউটন হতে পারে। তাহলে এইটা যদি অর্ধেক করা হয় তাহলে 5 সেন্টিমিটার সমান হচ্ছে কত? 10 নিউটন। এইরকম আর কি, এই জন্য তোমার এই দৈর্ঘ্যটাকে পরম মান বলা হচ্ছে। তো এই যে ওপি, তাহলে ওপিটাকে এই দৈর্ঘ্য, তাহলে আমরা বলবো ও থেকে পি পর্যন্ত তার হচ্ছে ক্রিয়াশীল। ও থেকে কত? এ ভেক্টরটি ক্রিয়াশীল কোন দিকে? ও থেকে পি এর দিকে। আচ্ছা, তাহলে পরে আজকে অনেকটাই বললাম, সময় নিলাম, কিন্তু বলা হয়েছে কম। সময়টা অনেক হয়েছে কিন্তু পড়াটা খুব কম হয়েছে। এই কমই শেখো, এইটুকু আগে দেখো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। তা যদি যতটুকু বলা হলো, যদি কোথাও কোনো সমস্যা এর মধ্যে এসে থাকে, তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের যাদের কাছে আছে তারা একটু আমাকে বলো, আমি সেখান থেকে পরিষ্কার করতে চেষ্টা করবো। আর একটা কথা বলি, এটা তো ইউটিউব, এখানে তো আমি লাইভ প্রোগ্রাম তো আর করছি না, এ তো সবাই দেখতে পারে, যার খুশি সে দেখুক। তোমাদের কাছে যদি কেউ নাম্বার চায়, যদি যাদের কাছে আমার নাম্বার আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যদি নাম্বার চায় বা দেখতে চায়, তাদেরকে শেয়ার করো। আমার তরফে কোনো সমস্যা নেই, যে যত খুশি দেখতে পারে, কোনো অসুবিধা নেই। যদি কারোর যদি আমার এই পড়ানোর উপর বা এই যে আলোচনার মধ্য দিয়ে যদি কারোর যদি মানে সামান্য যদি তোমার হচ্ছে সুবিধা হয় বা তোমার হচ্ছে ভালো হয়, তাহলে পরে আমার জন্য সেটা অত্যন্ত আনন্দের বিষয় হবে। ঠিক আছে, তাহলে পরে এটা আমার সেকেন্ড ভিডিও আমি দিয়ে দেবো, আমি তো লিখেও দেব। আজকে এই পর্যন্তই তাহলে থাক, আবার দেখি পরেরটা কখন কবে দেওয়া যায়। তোমরা শুধু দেখতে, আমি তো লিঙ্ক দিয়েই দেবো, চিন্তার কোনো কারণ নেই।